আজ আমরা কথা বলবো এমন এক যুদ্ধ নিয়ে যেটি হয়তো ইউক্রেন বা গাজা যুদ্ধের মতো বিশ্ব মিডিয়ায় কোনো আলো ছড়ায়নি। কেউ এই যুদ্ধ নিয়ে তেমন উচ্চবাচ্য করেনি, কিন্তু যার মানবিক বিপর্যয় তার চেয়েও অনেক ভয়াবহ। কথা বলছি সুদান নিয়ে, বিস্তারিত জানাবো। আশা করব আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। সুদান 2 বছরেরও বেশি সময় ধরে এখানে চলেছে পৃথিবীর এক ঘৃণ্য সশস্ত্র সংঘর্ষ, যার ধূসর অঙ্ক আজ শুধু মৃত্যুর, ক্ষত এবং নিঃস্বতার নয়, সেই সঙ্গে মানবতার জন্য এক বড় ধাক্কা। আফ্রিকান এই দেশটি আজ ধ্বংসের কিনারায়। ইতিমধ্যে প্রায় 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে। 1,20,00,000 মানুষ আজ গৃহহীন। পুরো দেশটা পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডিতে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই যুদ্ধ শুরু হলো? কারা আছে এর নেপথ্যে? কেন কেউ এই যুদ্ধ থামাতে পারছে না? এই সামরিক বাহিনী এবং প্যারামিলিটারি বাহিনী কারা? আন্তর্জাতিক সম্প্রদায় আজ কোথায়? যুদ্ধের ফল কি শুধু ধ্বংস আর বিপর্যয়? আজ আমরা সেই গল্পটাই খুলে বলবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হবে, তাই নিজে কমফোর্ট হয়ে বসুন, পানির গ্লাস সাথে রাখুন। চলুন এবার শুরু করি বিস্তারিত। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা প্রথমেই দেখি সুদান দেশটি আসলে কোথায়। সুদান আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত। উত্তরে মিশর, পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়া, দক্ষিণে আছে দক্ষিণ সুদান, আর পশ্চিমে আছে চাদ ও মধ্য আফ্রিকান রিপাবলিক। একসময় সুদান ছিল আফ্রিকার সবচেয়ে বড় দেশ, কিন্তু 2011 সালে দক্ষিণ সুদান আলাদা হয়ে গেলে ভূখণ্ডটি ছোট হলেও আরও গভীর সমস্যায় নিমজ্জিত হয়ে পড়ে। এর রাজধানী হচ্ছে খার্তুম, যেখানে নীল নদের 2টি শাখা মিলেছে। এই নদী যেমন জীবনের প্রতীক, তেমনি আজ রক্তে রঙিন হয়ে উঠেছে তার পানিগুলো। অর্থনৈতিকভাবে সুদান দীর্ঘদিন ধরে তেল নির্ভর ছিল, কিন্তু দক্ষিণ সুদান আলাদা হয়ে যাওয়ার পর তেলের 75% রাজস্ব হারায় এই দেশটি। তারপরেও দীর্ঘদিন একনায়কত্ব, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুর্বলতা, এই 3 মিলিয়ে সুদানের অর্থনীতি ক্রমাগত সংকটে পড়েছে। দেশটির প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে তেল, কৃষিপণ্য এবং খনিজ। তবে যুদ্ধে সব কিছু ধ্বংস প্রায় অবস্থায় পড়ে গেছে। এখন ফলাফল কি হচ্ছে? ফলাফল অর্থনীতি ভেঙে পড়ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি সব একসাথে চেপে বসেছে দেশটির ঘাড়ে। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় খাদ্য সংকট, দুর্ভিক্ষ ও মানুষের ঘরছাড়া হওয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই গৃহযুদ্ধ আসলে কিভাবে শুরু হলো? সুদান দীর্ঘদিন পরিচিত ছিল সামরিক সত্তা হিসেবে, একনায়কত্ব ও ত্রিমাত্রিক রাজনৈতিক বিভাজনের জন্য। 2023 সালের এপ্রিল মাসে প্রথম সুদানে আগুন জ্বলতে শুরু করে। এটি কেবল একদিনের হঠাৎ কোনো সংঘর্ষ নয়, বরং বহু বছর ধরে জমে থাকা ক্ষমতার লড়াইয়ের হঠাৎ বিস্ফোরণ বলা চলে। গল্পটা শুরু হয় 2019 সালে। 30 বছরের একনায়ক শাসনের পর জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। বিরাট আনন্দ, নতুন আশার জন্ম হয়। কিন্তু এরপরে শুরু হয় সেনাবাহিনী আর বেসামরিক সরকারের মধ্যে টানপোড়েন। সামরিক বাহিনী নেতৃত্বে ছিলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, আর তার পাশে ছিল এক অদ্ভুত বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF, যার নেতা মোহাম্মদ হামদান দাগলো, যাকে সবাই হেদেমদি নামে চেনে। হেদেমদি একসময় দারফুরে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত জানজাওয়াবিদ মিলিশিয়াদের নেতা ছিলেন। পরে তিনি সরকার পক্ষীয় হয়ে ক্ষমতার কাছাকাছি চলে আসেন। যখন বশিরকে সরানো হয়, তখন সেনা আর RSF মিলে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল সবাই। কিন্তু কয়েক বছর পর তারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, কারণ কে হবে প্রকৃত ক্ষমতার মালিক। 2023 সালের 15 এপ্রিল সুদানিস আর্মড ফোর্সেস SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে রাজধানীর খার্তুম এবং আশেপাশের সংঘর্ষ শুরু হয়। এই লড়াই দ্রুত দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে দারফুর, সাউথ খার্তুম অঞ্চলে ছড়িয়ে পড়ে, আর সাধারণ মানুষ তাদের মাঝের বলয় হয়ে পড়েন। 2023 সালের এপ্রিল মাস। খার্তুমের আকাশে গর্জে ওঠে যুদ্ধবিমান, রাস্তায় ট্যাঙ্ক। দুপক্ষই রাজধানীর নিয়ন্ত্রণ নিতে চায়। RSF দাবি করে যে তারা গণতন্ত্র ও বেসামরিক সরকারের পক্ষে লড়ছে, কিন্তু বাস্তবে তারা রাজধানীর হাসপাতাল, ঘরবাড়ি, স্কুল সব জায়গায় আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়, কিন্তু শহরের অধিকাংশ এলাকা RSF দখল করে নেয়। আজও খার্তুম
দারফুর ও কাসালায় ভয়াবহ যুদ্ধ চলছে। সাধারণ মানুষ বন্দী হয়ে গেছে দুই পক্ষের গুলির মাঝখানে। কিন্তু কেন? কারণগুলো খুবই স্পষ্ট। আমরা যদি কারণগুলো খুঁজি তাহলে যা দেখতে পাবো সেটি হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ। ট্রানজিশনাল ফেজে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ক্ষমতার ভাগাভাগি, নতুন সংবিধানীয় কাঠামো নিয়ে দ্বন্দ্ব, সামরিক সম্পদ ও নিয়ন্ত্রণ। আরএসএফ এর কাছে রয়েছে প্যারামিলিটারি শাখা, নিজস্ব ঘাঁটি ও অস্ত্র। সেনাবাহিনী চাইছে তাদের নিয়ন্ত্রণে আনতে। আঞ্চলিক ও অভ্যন্তরীণ বিভাজন। দারফুর ও অন্যান্য এলাকার সংখ্যালঘু ও আঞ্চলিক গোষ্ঠীগুলোর সঙ্গে পূর্ণ বিবাদ, আর আরএসএফ এর হাত ধরে তা ফের বড় দিকে এগিয়েছে। আন্তর্জাতিক ও তেল খনিজ স্বার্থ সংঘর্ষের মধ্যে বাইরের সাম্প্রতিক শক্তি ও হস্তক্ষেপগুলো বড় ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ স্বর্ণ পাচার, শত্রু সরকার অথবা সামরিক বাহিনীকে অথবা দুপক্ষকেই অস্ত্র সরবরাহ ইত্যাদি। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ, আসলে এটা কারা? আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস গঠিত হয় মূলত দারফুরের যুদ্ধের সময়। আরএসএফ 2013 সালের দিকে বিদেশি ও অভ্যন্তরীণ নিরাপত্তা সেক্টরের সহায়ক প্যারামিলিটারি বাহিনী হিসেবেই গঠিত হয়। তারা একসময় জানজাউবিদ মিলিশিয়া হিসেবে কুখ্যাত ছিল, যাদের বিরুদ্ধে জাতিসংঘ যুদ্ধাপরাধের অভিযোগ তোলে। হেমেদ্দি এই বাহিনীকে আধুনিক রূপ দেন, প্রচুর সোনা ও বিদেশি সমর্থনের মাধ্যমে শক্তিশালী করে তোলে। আজ আরএসএফ এর প্রায় 1 লাখের বেশি যোদ্ধা নিয়ন্ত্রণ করে এবং বলা হয় তারা দেশের সোনার খনি থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। এই অর্থের বড় অংশ আসছে আরব উপসাগরীয় দেশগুলো থেকে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে। এবারে আমরা সুদানের সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জানব। সুদানের সেনাবাহিনী কম শক্তিশালী নয়। এসএফ হলো সুদানের মূল সেনাবাহিনী, রাষ্ট্রীয় একক প্রাতিষ্ঠানিক রক্ষা বাহিনী এটি। তাদের হাতে আছে যুদ্ধবিমান, ভারী অস্ত্র এবং দেশের উত্তরাঞ্চল ও নীল নদ সংলগ্ন বেশিরভাগ এলাকা। এসএএফ এর প্রধান কমান্ডার হলেন আবদেল ফাত্তা আল বুরহান, যিনি রাষ্ট্রীয় ট্রানজিশন এবং সেনা রাজনীতির মাঝামাঝি অবস্থানে আছেন। বুরহান দাবি করেন যে আরএসএফ হচ্ছে রাষ্ট্রদ্রোহী। তিনি বলেন, আমরা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করছি, কিন্তু বাস্তবে উভয়ে নাগরিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। জাতিসংঘ জানিয়েছে অনেক শহর এখন পরিণত হয়েছে মৃতদেহের গাদায়। অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে, শিশুদের তুলে নেওয়া হচ্ছে জোরপূর্বক। এখন দারফুরে এই যে পরিস্থিতি, এখন সুদানের এই যে পরিস্থিতি, এই অবস্থায় সুদানে কি গণহত্যা চলছে? আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। গণহত্যা বলতে একটি সংখ্যালঘু গোষ্ঠীকে ধ্বংস, দমিয়ে রাখা বা অপসারণের উদ্দেশ্যে পরিকল্পিত কার্যক্রমকে বোঝায়, যা আন্তর্জাতিক আইন অর্থাৎ জেনোসাইড কনভেনশন দ্বারা নির্ধারিত। দারফুর অঞ্চলে যা ঘটেছে তা অনেক আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যেই গণহত্যা বলে আখ্যা দিচ্ছে। জাতিসংঘের রিপোর্ট বলছে আরএসএফ দারফুরে বাস বিচারহীনভাবে আফ্রিকান উপজাতির লোকদের হত্যা করছে। অনেক মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যম বলছে বিশেষ করে দারফুর অঞ্চলে ম্যাসারাইট এবং অন্যান্য আরব সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা হয়েছে। সেখানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, নারী শিশু নির্বিচারে নিহত হয়েছে। তবে সেনাবাহিনীর হাতেও এখান থেকে আলাদা নয়, তারা বিমান হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। বর্তমান অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটা শুধু একক রাজনৈতিক কোনো সংঘাত নয়, এটা জাতিগত নিধনের দিকেও এগিয়ে যাচ্ছে। এবার আমরা সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা সম্পর্কে একটু আলোচনা করব। এখানেই গল্পটা জটিল হয়ে যায়। বেশ কিছু সূত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত গোপনে আরএসএফকে অবৈধ অস্ত্র, ড্রোন সাপ্লাই ও অর্থ সহায়তা দিচ্ছে। শুধু তাই নয়, এবং ঘনিষ্ঠভাবে লজিস্টিক হাব হিসেবেও কাজ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ এক প্রতিবেদনে বলা হয়েছে ইউএই থেকে সরাসরি আরএসএফের জন্য সহায়তা পাঠানো হয়েছে, যা যুদ্ধ যন্ত্র ও লজিস্টিক সাপোর্ট দিয়েছে। তারা লিবিয়ার মাধ্যমে এই অস্ত্র পাঠায় বলে অভিযোগ আছে। কারণ সুদানের সোনা, আরএসএফ যেসব সোনার খনি নিয়ন্ত্রণ করে সেগুলোর সোনা নিয়মিতভাবে যায় দুবাইয়ের বাজারে। অর্থাৎ যুদ্ধ শুধু ক্ষমতার নয়, এটা এক অর্থনৈতিক প্রতিযোগিতা যেখানে সোনাই সবচেয়ে বড় প্রলোভন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজেতে ইতিমধ্যে সুদান ইউএর বিরুদ্ধে গণহত্যার সহায়ক হিসেবে মামলা করেছে। তবে 2025 সালের মে মাসে ওই আদালত বলেছে তারা এই মামলার বিষয়ে আইনি ক্ষমতা রাখে না। অন্যদিকে ইউএই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে তারা সহায়তা বা অস্ত্র সরবরাহ করেনি, বরং তারা একটি শান্তি প্রক্রিয়ায় যুক্ত আছে। সুদানের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা রাখছে? এখন স্বভাবতই প্রশ্ন আসছে, বিশ্ব কি করছে? জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন,
যুক্তরাষ্ট্র সবাই উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কেউ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কারণ আফ্রিকার এই যুদ্ধ বৈশ্বিক শক্তির প্রাধান্য সংঘর্ষের বাইরেই পড়ে গেছে। ইউনাইটেড নেশনস, আফ্রিকান ইউনিয়ন, ইইউ সহ আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো সুদানে মানবিক সহায়তা চালাচ্ছেন, কিন্তু সংকট তীব্র হওয়ায় তা প্রচেষ্টার তুলনায় খুবই কম। এছাড়াও লন্ডনে অনুষ্ঠিত একটি সম্মেলনে 17টি দেশ ও 2টি জোট EU মিলেছিল সুদানের বিষয়ে আলোচনা করতে, তবে তা বাস্তব রাজনৈতিক সমাধানে পরিণত হয়নি। রাশিয়া ও চীনেরও এখানে নিজস্ব স্বার্থ আছে। বিশেষ করে রাশিয়া চায় রেড সি উপকূলে একটি নৌঘাঁটি স্থাপন করতে, যা নিয়ে পশ্চিমা দেশগুলোরও কৌশলগত আগ্রহ আছে। মূলত বড় শক্তিগুলোর স্বার্থ জড়িয়ে থাকায় কেউ চায় না যুদ্ধটা সত্যিই থেমে যাক। যুদ্ধ থামছে না বলেই বর্তমানে সুদানের মানবিক পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রায় 25 মিলিয়ন মানুষ, অর্থাৎ পুরো দেশের অর্ধেকের বেশি মানুষের সহায়তার প্রয়োজন। খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই। 2 বছরের বেশি সময় ধরে চলমান এই সংঘাতে সুদান জুড়ে মারা গেছে 1.5 লাখের বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে পুরো দেশে। প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্প্রতি পশ্চিম দারফুর অঞ্চলের এলফাশের শহরে RSF বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। জাতিসংঘ ইতিমধ্যেই বলেছে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বর্তমানে সুদানে চলছে। তবুও খবরের শিরোনামে খুবই কমই আসে সুদানের নাম, কারণ এই যুদ্ধের পেছনে নেই বড় দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা, নেই মিডিয়ার আকর্ষণীয় ন্যারেটিভ। তবুও প্রতিদিন মানুষ মরছে নীরবে, নিভৃতে। সুদানের এই ভয়াবহ গৃহযুদ্ধ শুধু সুদানিয়ানদের সমস্যা নয়, বর্তমানে এটি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বড় প্রশ্ন রচনা করেছে। শান্তি কত সহজে ধ্বংস হতে পারে এবং মানবাধিকার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রক্ষা করা কত কঠিন হতে পারে তার জ্বলন্ত প্রমাণ আজকে এই সুদান। একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, যদি যুদ্ধটা ইউরোপে হতো তাহলে কি বিশ্ব এভাবে চুপ করে থাকতো? সুদান এখন শুধু একটা দেশের গল্প নয়, এটা মানবতার এক পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। আপনি কি ভাবেন সুদানের জন্য সবচেয়ে জরুরি এখন কোনটা? যুদ্ধবিরতি, আর্থিক পুনরুদ্ধার, নাকি বৈশ্বিক হস্তক্ষেপ বন্ধ? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা যদি নীরব থাকি তাহলে ইতিহাসও একদিন নীরব হয়ে যাবে আমাদের জন্য। তাই এই ভিডিওটা শুধু দেখবেন না, শেয়ার করুন, জানিয়ে দিন অন্যদের, যেন সুদানের মানুষের আর্তনাদ হারিয়ে না যায় সংবাদবিহীন নীরবতায়।